মাসুদ ভাই, আমরা দেখলাম যে 5 আগস্টের পরে নানান ইস্যুতে আলাপ আলোচনা চলছিল এবং সর্বশেষ যেটি ছিল জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে সব দলগুলো প্রতিনিয়ত বৈঠক করছিল এবং বলা হচ্ছিল একটি মিনি সংসদ ওয়ার্কআউট করছিল, আবার কেউ রাগ করছিল, আবার এসে বসছিল, মানে বেশ একটি ইতিবাচকভাবে সেটি চলছিল। কিন্তু সেখানেও সমাধানটা আসলে হলো না, রাজপথ পর্যন্ত এখন আসতে হলো। জামাত সহ বেশ কয়েকটি দল কর্মসূচিও ঘোষণা করেছে, তার নাম দেওয়া হচ্ছে যুগপথ কর্মসূচি। আগামী পরশুদিন রাজপথে আসতে হচ্ছে কেন এই অন্তর্বর্তী সরকারের সময়ও? দেখেন, যেটা হচ্ছে এখন রাজপথে যাওয়াটা, এটা হলো রাজনীতি। কারণ জামাতকে বলেন, ইসলামী আন্দোলন বলেন, অথবা খেলাফত মজলিস যেটাই বলেন, এটা সব তো পলিটিক্যাল পার্টি, তাই না? এতে তো একটা পলিটিক্স আছে। এবং আমি মনে করি এখন যেটা হচ্ছে এটা হলো পলিটিক্স, এবং এই পলিটিক্যাল পার্টি পলিটিক্স করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এখানে আমি কোনো বিরোধ দেখছি না, এখানে আমি কোনো ঝামেলাও দেখছি না। একটা চাপ প্রয়োগের ব্যাপার আছে, চাপ প্রয়োগ করতেছে তারা সরকারের উপর, তারা চাপ প্রয়োগ করতেছে তারা যেটা চায় সেটা পাওয়ার জন্য। আমি একটা জিনিস চাচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন, আমি কী করবো? আমি কান্না করব, চিৎকার করব, নাহলে জোর করব, কিছু তো একটা করবো। কারণ ওনারা যেটা চাচ্ছেন সেটা ওনারা পাচ্ছেন না, এবং এই জন্য ওনারা যা যা করার দরকার তা করতেছেন। এটা খুব স্বাভাবিক একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। চাওয়াটা কতটুকু যৌক্তিক এই সময়ে? এটা যৌক্তিক তো যার যার মতো করে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আমার মতো করে বুঝছি। দেখেন, আমি আমার স্ট্যান্ডটা সরাসরি বলি। আমি ব্যক্তিগতভাবে পিআর সিস্টেমের পক্ষে, এটা নিয়ে আমি আধা ঘন্টা আলাপ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি পিআর সিস্টেমের পক্ষে, কিন্তু আবার এইবারই জামাত যেভাবে চাচ্ছে যে এইবারই নিম্নকক্ষ, মানে আপনার আমাদের পার্লামেন্ট ইলেকশন সব কিছু পিআরের মাধ্যমে হতে হবে, আমি আবার এটার পক্ষে না। আমি এটার পক্ষে না। এটার পক্ষে নেই, কারণ আমার কাছে মনে হয়েছে পিআরের কিছু জটিলতা আছে। আমাদের অনেক ধরনের পিআর পদ্ধতি আছে সারা দুনিয়াতে, অনেক ধরনের কিন্তু রকম ফের আছে। আমার জন্য কোনটা দরকার, আমার দেশের জন্য কোনটা দরকার, কোন পদ্ধতি দরকার, এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনার ব্যাপার আছে। আলোচনা চললো, সেই ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল আলোচনা। তখন থেকে এই আলোচনাটা হয় নাই, তখন থেকে অন্য আলোচনা হয়েছে, নানান বিষয় হচ্ছিল, সংস্কার কর্মকাণ্ড অনেক কিছু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই আলোচনাটা হয় না। যেমন ধরুন কতগুলো বেসিক প্রবলেম যেগুলো উঠে আসছে, যে তাহলে কি শোনেন, আমাদের এখানে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট যেটা বলে, তার যে ক্যারেক্টারটা, এটা কিন্তু অনেক যে সমস্ত দেশে পিআর আছে তাদের সঙ্গে মিলবে না, কারণ ওই দেশগুলোতে লোকাল গভর্নমেন্ট খুব পাওয়ারফুল। আচ্ছা, বাংলাদেশে সম্ভব কিনা পিআর? বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি যে আমি তো আগেই বললাম ভাই, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলছি আমি পিআরের পক্ষে। সেটি বলেছেন, কিন্তু আপনি বলছেন যে এক এক দেশের এক এক সিস্টেম হতে পারে। আমাদের এখানে কোনটা দরকার, কোনটা আমাদের জন্য লাক্সই, সেটি সমাধান এখনো, সেটা তো ভাই আলোচনা করে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এই আলোচনাটা করতে একটু সময় লাগবে। একদম একদম। এবং আমার দেশের সাধারণ মানুষও এখন এই বিষয়টা সম্পর্কে জানে না, বোঝে না, তাদেরকে বুঝাইতেও সময় লাগবে। জামাত এখন যে কাজটা করতেছে আমি এটাকে খুব সাপোর্ট করি কেন সেটা আমি বলি। তারা কিন্তু যখন এই আলোচনাটা তুলছে, আন্দোলনের কথা বলছে, তখন কিন্তু তারা এই তাদের দাবিটা নিয়ে জনগণের কাছে যাচ্ছে। যখন জনগণের কাছে যাচ্ছে, তখন জনগণকে তাদের বোঝাতে হচ্ছে যে হোয়াট ইজ পিআর, এবং এভাবে জনগণ কিন্তু এটা বুঝতে থাকবে। বুঝতে বুঝতে জনগণ যখন বুঝে যাবে, তখন এটা আলটিমেটলি বাস্তবায়িত হবে। এই দেশে বাংলাদেশে পিআর হবে, আপনি শিওর থাকেন। আচ্ছা আচ্ছা, রিপন ভাই, জনগণ বুঝতে মানে বুঝাচ্ছে জামাত, বলছিলেন মাসুদ কামাল ভাই, এবং জনগণ তিনি বলছেন যে জনগণ বুঝবে এক সময়। বিএনপি তাহলে বুঝছে না কেন? বিএনপি আরো বেশি বুঝে। একটু শুনি আমরা রিপন ভাই। ধন্যবাদ আপনাকে। উনি তো ওনার মতো করেই বলবেন, তাই না? আমাদের এক ধরনের জনগণের কাছে যাওয়ার ব্যাপার আছে, জনগণকে এক ধরনের বোঝার ব্যাপার আছে, যেটা বলে সোজা কথা টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপুল। উনি একজন সাংবাদিক হিসেবে ওনার এক ধরনের জনগণকে জানার বিষয় আছে। রাজনৈতিকভাবে আমাদের যে মানে জানা বোঝার যে ব্যাপারটি, আমি যে কথাটা, এটা প্রয়োজন কি প্রয়োজন না, অথবা এটার বাস্তবতা আছে কি নেই, এটার ভালো বা মন্দ, সেটা আরো অনেক পরের বিষয়। সেটি পরে বিএনপি স্পষ্ট করে আজকে বিকেলে বলেছে তারা পিআর মানবে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ তো মানবে না। আরো পরের বিশ্লেষণ এটা। তো প্রধানত হচ্ছে যে আপনি নির্বাচনটা করছেন কোন সংবিধানের আওতায়, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকারটি কিসের উপর ভিত্তিতে। এই সরকারটা তো একটা স্বাভাবিক সরকার না। আপনার একটা দীর্ঘ আন্দোলন লড়াইয়ের পরে একটা উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছাই তো সরকারের পতন হয়েছে।
একটা ফ্যাসিস্ট সরকারের পতনটা হয়েছে কিভাবে? একদম একদম, জি। জনগণের ইচ্ছার কারণে তো, জনগণ চায়নি, বলেছে গেট লস্ট। আর বর্তমান প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের অধিষ্ঠানটা হচ্ছে জনগণ অভিপ্রায়ের ফল। ক্লিয়ার? ক্লিয়ার, একদম। আচ্ছা, তো এই যে সরকারটি এখন দায়িত্বে আছেন, এই সরকারটি দায়িত্ব নিয়েছেন একটা মানে দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী, এবং সংবিধান রক্ষা করবেন, সুরক্ষা দেবেন, আফোর্ড করবেন। এই সরকার কিন্তু সংবিধানের অনুযায়ী আসেনি। আমি আপনাকে কে বলেছে এই সরকার সংবিধান অনুযায়ী আসেনি? এই সরকার যদি সংবিধান অনুযায়ী না আসতো তাহলে সংবিধান সুরক্ষা দেওয়ার শপথ কেন নিয়েছেন? সেটি পরে তারা উচ্চ আদালতের মাধ্যমে গিয়ে একটি। আপনি তো সাংবাদিক, আপনার তো এটা জানা উচিত। আপনি না জেনে কেন মানে আর্গিউ করছেন? আচ্ছা, আপনি বলেন। সুস্পষ্ট ভাষায় সংবিধানের উপর ভিত্তি করে তারা শপথ নিয়েছেন, এবং সংবিধান সংরক্ষণ, সংবিধান সুরক্ষা দেবেন বলে ওয়াদা করেছেন জাতির সামনে। এটা কোনো বেদনার বিষয় নয়, হাসার বিষয় নয়। ইটস এ সিরিয়াস ম্যাটার, ইটস এ সিরিয়াস ইস্যু, ইউ শুড টেক ইট সিরিয়াসলি। এবং তিনি যার কাছ থেকে শপথ নিয়েছেন তার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। আপনি প্রশ্ন তুলতে পারেন যে আপনার কি বলে 18 সাল নির্বাচন ভালো হয়নি। উনি তো 18 সালের নির্বাচনের আউটকাম, রাতে নির্বাচন হয়েছে, দিন নির্বাচনটা মানে একটা ভুয়া নির্বাচন হয়েছে। সে ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে একটা ভুয়া সংসদ গঠিত হয়েছে, একটা ভুয়া সংসদের মাধ্যমে একটা ভুয়া সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভুয়া সরকারের কারণে একটা ভুয়া বিরোধী দল তৈরি হয়েছে, আমি যেটাকে বিভিন্ন সময় ফেক অপোজিশন আমি টকশোগুলোতে বলতাম। তো সেই ভুয়া সংসদের আউটকাম হচ্ছে বর্তমান প্রেসিডেন্টও। সোজা কথা, উনি 24-এর আউটকাম না সোফার আমার যে মনে হয় নাকি, উনি 24-এর, উনি 18-র ধারাবাহিকতা থেকে উনি মানে কি বলে প্রেসিডেন্ট হিসেবে আমি তো সেই পয়েন্টে যাচ্ছি। আপনি তো আমার পয়েন্টে তো হঠাৎ করে যদি বলেন যে ওই এমসিকিউ স্টাইলে যদি জিজ্ঞেস করেন যে স্যার মানে গ্রিন টি খাবেন না মানে কফি খাবেন, তাহলে তবে না, তাই না? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার বর্তমান সংবিধান অনুযায়ী যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী আপনার নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। বর্তমান সংবিধানের 106 ধারা অনুযায়ী বর্তমান সরকারও গঠিত হয়েছে। এখন এটা এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন করতে হয়, এই সংবিধানের অধীনে যদি আপনার নির্বাচন করতে হয়, সেখানে কি কোনো পিয়ার আছে? পিয়ার যদি মানুষ চায়, পিয়ার অন্তর্ভুক্ত হতে পারে, সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, তো সেটা তো একটা প্রক্রিয়া আছে। হঠাৎ করে পিয়ারটা আপনি যে ইনক্লুড করবেন, সংবিধান সন্নিবেশিত করবেন, এটার তো একটা প্রক্রিয়া আছে। এটা তো আপনি মানে জিন্দাবাদ মুর্দাবাদ করে তো এটা ঢুকানো যাবে না। তাহলে আপনি বর্তমান সংবিধানটা স্ক্র্যাপ করে ফেলে দেন, এটা বাতিল করে দেন। এটা আপনি 5ই আগস্টের পরে করতে পারতেন। আপনি একটা এই বর্তমান সরকারটাকে অন্তর্বর্তীকালীন সরকার না বলে এটা বিপ্লবী সরকার বলতে পারতেন। যদিও বিপ্লবী না, আমার একটু কয়েক সেকেন্ড যুক্ত করতে হবে। বিপ্লবী সরকার বা বিপ্লব বলতে আমি নারাজ। বিপ্লব করার জন্য সেটা ইসলামী বিপ্লব আর যে বিপ্লবী হোক, বিপ্লব করার জন্য একটা বিপ্লবী দল লাগে, একটা বিপ্লবী মতাদর্শ লাগে এবং বিপ্লবী লোকজন লাগে। এর বাইরে বিপ্লব হয় না। যেটা হয়েছে সেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান বিভিন্ন দেশে হয়ে থাকে। আমাদের পাকিস্তানে হলো গণ অভ্যুত্থান হচ্ছে, আমাদের এই দেশে গণ অভ্যুত্থান অভিজ্ঞতা আমাদের সময় আমরা করেছি। আবার একটা হলো, এখন আপনি আমার পিয়ার পদ্ধতি নিয়ে সেটা আমি বলছি এটা ভিন্ন বিতর্ক, কিন্তু এই বর্তমান সংবিধান আলোকে এটা আপনি করতে পারবেন কি না, করা যায় কিনা, এটা যদি আইনিভাবে করা যায়, যদি জুলাই সনদের যে কথাগুলো তারা বলছেন যদি প্রমাণিত হয় যেটা আইনিভাবে করা সম্ভব, মানে আমরা করতে পারি কোনো ভেজাল ছাড়া, উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। জি জি, আমরা ডক্টর রেজাউল করিম ভাই জানতে চাইছিলাম, রিপন ভাই সংবিধানকে খুব ধরে বললেন, এই সংবিধানের আলোকে সংবিধান ধরে, জি 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 শব্দটা বলছেন কেন? জি, মনে হচ্ছে যে আমার সংবিধান নিয়ে কথা বলার কোনো রাইটও নাই। না, এই সংবিধানে বিএনপি আবার অনেক কিছু বিভিন্ন জায়গায় আছে, সেটি তাহলে সংবিধান পরিপন্থী সে সব কাজগুলো হচ্ছে। ডক্টর রেজাউল, আপনি কি মনে করছেন সে যে বিষয়টি বললো যে এই সংবিধানে পিয়ার পদ্ধতিই নাই, এটি কি অন্তর্ভুক্ত হবে? এটা কি আসলে আছে? অনেক কিছুই না যেগুলো আছে এই মুহূর্তে বাংলাদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার
শ্রদ্ধেয় খুবই জ্ঞানী দুইজন সম্মানিত আলোচকবৃন্দ। আমি প্রথমে বলবো যে রিপন ভাইয়ের সাথে একটু ডিপার্ট করি। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য তো এই জায়গায়। সেটি হচ্ছে আসলে বাংলাদেশে যদি এখন যেই সরকার, এটি একটি বিপ্লবী সরকার, নো ডাউট, ইটস ওয়ান কাইন্ড অফ রেভলিউশন। আর সেকেন্ড হচ্ছে যদি বাংলাদেশের এই সংবিধানের আলোকেই এই সরকার হয়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হয়, তাহলে সুপ্রিম কোর্টের অপিনিয়নের কোনো দরকার ছিল না। অপিনিয়নটা নেওয়া হয়েছে এই জন্য এখানের ফ্যাসিবাদের সেই দোসর অর্থাৎ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সে তার কোনো পরবর্তী কাউকে নিয়োগ দিয়ে যায়নি। সুতরাং এখানে অপিনিয়ন নিয়েই সে কাজটি করা হয়েছে। এখন আপনার আজকের যেই বিপ্লবী সরকার আমরা যেটাকে বলছি, আমরা যেই নতুন সংবিধানের আলোচনা করছি, সেখানে জুলাই সনদটা কেন আসলো? আপনার এটা তো কোনো স্বাভাবিক গতি নেই যে আজকে ফেব্রুয়ারিতে আমরা যে আন্দোলন নির্বাচনের কথা বলছি, ফেব্রুয়ারি কি নির্বাচন হওয়ার কথা? এই সংবিধানের আলোকে একটা সরকার তো শপথ নিয়েছে। সুতরাং সেই সংবিধানের নির্বাচন হবে কিন্তু আপনার আরও অনেক পরে, আরও এখনও 3 বছরের মতো বাকি। সুতরাং আপনারা যে ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, এই রক্তপাতের মধ্য দিয়ে যেই বিরাট একটা রেগুলেশন এখানে হয়ে গেল, সেটিকে যদি আপনি টোটালটাকে ওন করেন, তাহলে তো এটা বিপ্লবী সরকার আপনি কেন বলবেন না? বিপ্লব হয়ে মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ জীবন দিল। আমি আজকেও বলেছি যে আওয়ামী লীগ যে কাজ করেছে, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আগেও করে নাই এবং আগামী দিনে করবে বলে আমাদের কাউকে দেখে মনে হয় না। সুতরাং এই যে মানুষকে পুড়িয়ে মারা, এই যে মিলিয়ন মিলিয়ন টাকা লুটপাট করা, মানুষকে গুম করা, নিজের দেশের নাগরিককে আটকিয়ে রাখা, রাজনীতি টোটাল যেই জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে। সুতরাং এটা তো অবশ্যই রেভলিউশন। মানুষের বিরুদ্ধেই কিন্তু, এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু মানুষ দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা আমি বলছি যে আমরা রাজপথে কেন ফিরবো না? কয়দিন আগেই তো এখন যে নির্বাচনের আলোচনা হচ্ছে, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন পসিবল। আমাদের আমির জামাত বলেছে রামাদানের আগে নির্বাচন, যেটা আজকে এখন ডেট হয়েছে। তো এই বিএনপি তো এই ইউনূস সরকারকে বলেছে যে আপনারা অবৈধ, আপনারা কোত্থেকে এসছেন, আপনাকে অত্যন্ত লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে, আপনাকে ইলেকশন দিতে হবে, যমুনা ঘেরাও করা হবে। আমি মনে করি এই জায়গায় বিএনপির আমাদের যেই নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াই বিএনপিকে সেই গাইডলাইনটা দিয়েছে। তিনি বলেছেন নাই সরকারের সাথে আমাদের সেই টাসেলে না গিয়ে বরং আমাদের একটা জায়গায় যেতে হবে। সেটাতে গিয়ে তো তিনিও পরবর্তী জায়গাটা ঘোষণা করেছেন। এখন কি কথার ভিত্তিতে ইউনূস সাহেব আজকে সব ব্যাপারে এত চুপচাপ হয়ে গেলেন? আমাদের প্রশ্নের জায়গাটা সেটি, যে কারণ তিনি যেই বিপ্লবী সরকার, অর্থাৎ ইউনূস সাহেবের নাম কি, অর্থাৎ তার সরকারের নাম কি, এটা তাকেই রাখতে হবে। আর সেটি রাখতে হলে আপনার জুলাই সনদের মাধ্যমে রাখতে হবে, জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে রাখতে হবে। যারা জীবন দিয়েছে, বিপ্লব এবং বিপ্লবী, তাদেরকে আপনার মর্যাদার জায়গায় নিয়ে যেতে হবে। আপনি শুধু অর্থবিত্ত দিয়ে কাউকে মর্যাদা দিলে হবে না, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে সেটি হতে হবে। আর সেটির জন্য আপনি যেভাবে সুপ্রিম কোর্টের অপিনিয়নের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, আপনি সেখানে গণভোট দিতে পারেন, আপনি সেখানে অধ্যাদেশের মাধ্যমে দিতে পারেন। সুতরাং আমরা যদি এই ঐক্যমতর জায়গায় আছে, ঐক্যমত না, এই যে ঐক্যমতের যে কমিশন হয়েছে, সেখানে আমরা তো খুবই গুড এনভায়রনমেন্ট, আমরা সবাই মিলে আলোচনা করে যে জায়গাগুলোতে এসেছি, এখানেই তো এটাকে আইনি ভিত্তি যদি দেওয়া যায়, তাহলে সেটার মধ্য দিয়েই আপনার পিআরকেও নিয়ে আসা সম্ভব, আপনার এর মধ্য দিয়ে আরও যে জায়গাগুলো আমরা পৌঁছেছি সেগুলো নিয়ে আসা সম্ভব হবে।